মানে হাই স্কুলের গণ্ডিতে গিয়েছিলাম, কলেজে যাওয়া আমার ভাগ্যে হয়নি। তাই আমরা আমাদের ছাত্র জীবনে এই বেগম রোকেয়ার স্মৃতি গ্রন্থগারটি নিজ উদ্যোগে পেয়ে পড়ি। এটার বয়স আজকে 40 বছর প্রতি উপলক্ষে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী জুন মাসে। তো এখানে আমাদের এই ক্ষুদ্র পাঠাগারটায় 6500-এর ওপর আমাদের কালেকশনে বই রয়েছে। এখানে আমাদের এই বইগুলো রংপুর বেগম রোকেয়া কলেজ থেকে, কারমাইকেল কলেজ থেকে, রংপুর সরকারি কলেজ থেকে বা বেগম রোকেয়া কলেজ থেকে ছাত্রছাত্রী এসে বিভিন্ন ধরনের বইপত্র নিয়ে যায়। যারা এখান থেকে পিএইচডি করার চিন্তা ভাবনা করে তারা বই সংগ্রহ করে, যারা বিসিএস করে তারা বিসিএস করার জন্য এখান থেকে বই নিয়ে যায়। মোটামুটি আমাদের যে এখানকার আশপাশের যে স্কুল কলেজগুলো আছে, মোটামুটিভাবে এখান থেকে আমরা তাদেরকে ফ্রিতে বই দিয়ে থাকি। তারা বই পড়ে আবার আমাদের কাছে পৌঁছে দিয়ে যায়। তো আমাদের এই পাঠাগারটার মধ্যে এমন, এটা কিন্তু আমাদের একটা কমিউনিটি জন পাঠাগার। এখানে সরকারের কোনো সহযোগিতা আমরা পাই না। আমরা এখানে দুটো ব্যক্তি, যিনি এই পাঠাগারের সম্পাদক, উনি বর্তমান নাই, আমি তার সহকারী হিসেবে আছি। আমার নাম শ্রী যোগেনচন্দ্র বর্মন। বর্তমান আমি দেখাশোনা করি। উনিও আসেন, সকালবেলা আসছিলেন, আবার চলে গেছেন, আবার আসবেন। তো এখানে আমরা বেগম রোকেয়াকে মানুষের মাঝে প্রসার এবং বেগম রোকেয়া আরও বিস্তীর্ণভাবে ছড়িয়ে পড়ুক, সেই জন্য আমরা বেগম রোকেয়ার যে লেখা বইগুলো এবং বেগম রোকেয়ার ওপর গবেষণাকৃত যে বইগুলো, ওগুলো আমাদের কালেকশনে রাখি। কোনো ব্যক্তি যদি চায় আমাদের কাছে, সেগুলো আমরা তাদের কাছে বিক্রি করি। আচ্ছা, আপনার রাষ্ট্রের কাছে আপনার কোনো চাহিদা বা কোনো আপনাদের যে বেতন ভাতা? আমরা রাষ্ট্রের কাছে এই বিষয়, পাঠাগার বিষয়ে বহুবার আমরা চাওয়া পাওয়ার বিষয়ে বলছি। বিভিন্ন কর্মকর্তারা যখন আমাদের এখানে আসে, তারা বহুজনে বহুভাবে কথা দিয়ে যায়, কিন্তু কথার বাস্তবায়ন আজ অবধি হয়নি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আসে, কিন্তু মাঠ পর্যায়ে কোনো কাজ আপনারা দেখতে পান না? আমাদেরকে অনেক আশ্বস্ত করে প্রতিশ্রুতি দেয়, কিন্তু আজ অবধি কোনো কিছু। হ্যাঁ, আপনি যে এত বছর এখানে কর্মরত, আপনার আসলে মানুষকে আপনারা বিভিন্নভাবে অনেক কিছু বোঝান এবং এখানকার গৌরব ইতিহাস সম্পর্কে জানান। আসলে আপনার কীরকম লাগে মন থেকে যদি একটু বলতেন? আমি নিজেকে মনে করি, আমি যখন এই পাঠাগারটায় প্রবেশ করি তখন আমি এখানে স্বর্গসুখ অনুভব করি, যে আমি আমার কাছে এই পাঠাগারটা স্বর্গ। যখন এখানে কোনো পাঠক আসে, তাদেরকে আমি দেবতা মনে করে এখানে তাকে আসন দিই। আমার চিন্তা ভাবনাটা এরকম। তাহলে আপনি মানুষকে শিক্ষা দিয়ে নিজের আত্মাকে পরিতৃপ্তি করেন। যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং শেষ পর্যায়ে আমাদের রংপুর বেগম রোকেয়া একটা ব্র্যান্ড, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি, কিন্তু আমরা এই ব্র্যান্ডটাকে প্রচার করতে পারিনি বিশ্ব দরবারে। কিন্তু আপনি যদি আপনার এই বিজ্ঞ জীবন বা অভিজ্ঞতা থেকে যদি আরও কী বেগম রোকেয়াকে নিয়ে কী করা উচিত ছিল আমাদের, যদি একটু বলতেন। আমার মনে হয় বেগম রোকেয়াকে নিয়ে বাংলাদেশ শিক্ষা বোর্ডের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় ছিল যে বেগম রোকেয়ার লেখা বইগুলোকে তাদের সিলেবাসে, পাঠ্যপুস্তকের আওতায় যদি নিট করতেন, তাহলে আমরা নিজেকে ধন্য মনে করতাম। এটা ছিল আমাদের একটা প্রাণের বা মনের আশা। তাতে বেগম রোকেয়া প্রতিটা মানুষের কাছে, যে কথাটি রবীন্দ্র ঠাকুর বলে থাকে যে মাগো তোমায় পূজার ছলনে শুধু ডাকি, পূজার পর আবার যাই ভুলে। আহা, সুন্দর। আমরা পাঠ্যপুস্তকে এটাকে লিপিবদ্ধ করতে পারতাম, সারা দেশের লোক বেগম রোকেয়াকে জানতো, বুঝতো এবং তার চিন্তা ভাবনাকে অনুসরণ করত। বেগম রোকেয়া এমন একটি ব্যক্তি
তিনি কোনো জাতির নন, কোনো গোষ্ঠীর নন। বিশ্বের নারী জাগরণের জন্য তিনি যেটা করেছেন আমার মনে হয় আর কেউ এতটা অগ্রসর হতে পারে। তাই বেগম রোকেয়াকে আমরা আমাদের আত্মার পরিতৃপ্ততার নামটা যখন আমাদের হৃদয় পটে উদ্ভাসিত হয় তখন আমরা নিজেই পরিতৃপ্ত হই। যখন 9 ডিসেম্বর আসে কিছু কিছু মানুষ হয়তো বা ওই 9 ডিসেম্বরেই বেগম রোকেয়াকে একটু লালন করে, কিন্তু না, আমরা যারা এই পাঠাগারের এবং বেগম রোকেয়া স্মৃতি সংসদের সদস্যবৃন্দ যারা আছি তারা সারা বছর সারা জীবন বেগম রোকেয়াকে নিয়ে নানা চিন্তা ভাবনা করছি। আমরা আর একটা প্রোগ্রাম হাতে নিয়েছি, যে কথাটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে আগামী জুলাই মাসে আমরা একটা এই পাঠাগার 40 বছর পূর্তি উপলক্ষে বেগম রোকেয়ার অবরোধ বাসিনী 5টা স্কুলকে নিয়ে আমরা একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করব। আচ্ছা, সুন্দর উদ্যোগ। এবং সেখানে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জন ব্যক্তিকে খুব ভালো মানের পুরস্কৃত করার চিন্তা ভাবনা করতেছি। এবং আমরা চাচ্ছি যে সেই অনুষ্ঠানে আমাদের দেশের বরেণ্য ব্যক্তি সুধীজন অবশ্যই উপস্থিত থাকার কামনা করতেছি। এই বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করছি। ধন্যবাদ আপনাকে। আপনার কার্য দিবসের মধ্যে আমাদেরকে একটু গুরুত্বপূর্ণ সময় দিয়ে এবং তথ্যবহুল আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।